1953 সাল একজন বাঙালি পরিচালক বলিউডে এমন একটা ছবি তৈরি করছেন যে ছবিটা হিন্দি সিনেমার ইতিহাসে একটা স্থায়ী স্থান অধিকার করে রাখবে। এবং এই ছবিটির লেখক হচ্ছেন আর কেউ নয়, বিখ্যাত সুরকার সলিল চৌধুরী। সলিল চৌধুরীর রিক্সাওয়ালা গল্প থেকে অ্যাডাপ্ট করে 2 বিঘা জমিন তৈরি করছেন বিমল রায়। এই সলিল চৌধুরী পরবর্তীকালে আর কোনো সিনেমা কি তৈরি করেছেন? সেই ছবিটি নিয়েই আমাদের আজকের সিনেলোচনা। নমস্কার বন্ধুগণ, আমি অর্ক অ্যান্ড টিডিওসির অর্ক। আমরা চলে এসেছি নতুন সিনেলোচনার এপিসোড নিয়ে। মাঝখানে এক সপ্তাহ গ্যাপ ট্যাপ দিয়ে অবশেষে আমরা চলে এসেছি। তো আজকে আমাদের আলোচনায় থাকছেন একজন বিখ্যাত সুরকার, যিনি বম্বেতে আসেন বন্ধু ঋষিকেশ মুখার্জির সৌজন্যে রিক্সাওয়ালা বলে একটি ছোট গল্পের স্ক্রিপ্ট নিয়ে। কিন্তু শুধু সুরকার নন, তিনি যে ভেতর একজন শিল্পী ছিলেন তা তার এই একটি ছবি যেটা উনি ডিরেক্ট করেছেন সেটা দেখেই বোঝা যায়। সেই ছবিটির নাম পিঞ্জরে কে পঞ্ছি। আর আজকে সিনেলোচনাতে আমাদের সেই ছবিটি নিয়েই আলোচনা। 1966 সালে যখন এই ছবিটি তৈরি হচ্ছে, তার ততদিনে মোটামুটি বিমল রায় ইজ অ্যান এস্টাবলিশড নেম এবং সলিল চৌধুরী ইজ অলসো অ্যান এস্টাবলিশড নেম বাই দেন, বিকজ ততদিনে মধুমতি হয়ে গেছে, ততদিনে 2 বিঘা জমিন হয়ে গেছে এবং সলিল চৌধুরী যথেষ্ট হিট ছবির সুর ততদিনে দেওয়া হয়ে গেছে। এবং তখন পিঞ্জরে কে পঞ্ছি আসছে এবং পিঞ্জরে কে পঞ্ছি ইজ আ ভেরি ইট ইজ আ ডিজাস্টার ইন দ্য বক্স অফিস। হয়তো দর্শক কোনো কারণে কানেক্ট করতে পারেননি, যদিও ছবিটি কিন্তু পুরোপুরি আদ্যপান্ত কমার্শিয়াল একটা ছবি। যদিও সেই ছবির যে মেইন স্ট্রিমনেস বা কমার্শিয়ালনেস, তার মধ্যে পুরনো বাংলা ছবিরও একটা বিরাট বড় একটা একটা জায়গা রয়েছে। তার সঙ্গে বিমল রায়ের ছবিরও একটা বিশাল ইনফ্লুয়েন্স রয়েছে। এই ছবিটা আপনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন, বিকজ বিমল রায়ের সঙ্গে উনি এতদিন ধরে অ্যাসোসিয়েটেড ছিলেন যে ওনার ছবির ধাঁচে উনি ইনফ্লুয়েন্স না হয়ে পারবেন না, যেটা আমরা পরবর্তীকালে ঋষিকেশ মুখার্জির ছবির মধ্যেও দেখতে পাই। যদিও ঋষিকেশ মুখার্জির ছবির মধ্যে নিজস্ব ভাষার একটা নিজস্বতা ছিল, সেইটা কোথাও গিয়ে সলিল চৌধুরীর মধ্যে মিসিং। কিন্তু তৎসত্ত্বেও আপনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন যে লোকটা এত বড় মাপের সুরকার যে উনি মিউজিক্যালি গোটা ছবিটাকে তৈরি করেছেন। উইথ মিউজিক গোটা ছবিটা কিন্তু প্রগ্রেস হতে গেছে। গল্পটা খুব খুব সিম্পল একটা গল্প। এবং সলিল চৌধুরী যখন 1953 সালে বম্বেতে আসছেন, তখন যে ধরনের গল্প নিয়ে উনি আসছেন, এই গল্পটা তারই এক ধরনের প্রতিফলন। উনি যে ধরনের সমাজটাকে দেখছেন, যে সোসাইটিটাকে দেখছেন, সেই সমাজেরই একটা প্রতিফলন এই গল্পটা। এটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং সেই পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যখন নেহেরুর সময়, সেই সময়টাকে কোথাও গিয়ে একটু ব্যঙ্গাত্মকভাবে ছবিটা দেখাচ্ছে, যেখানে দুজন এক্স কনভিক্ট, তারা জেল পালানো আসামি যাকে বলে, সেই জেল পালানো আসামি তারা এসে একটা বাড়িতে উঠছে এবং সেই বাড়িতে ওঠার পরে সে একটা বাড়িতে চুরি করে ঢুকে যাচ্ছে আর কি। এবং সেই বাড়িতে ঢোকার পরে সেখানে একজন মহিলা আসছেন, যে মহিলা কে তার স্বামী সেখানে পাঠাচ্ছেন যে আমি কয়েকদিন পরে আসবো, তুমি এখন ওখানে গিয়ে থাকো। সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়েই গোটা ছবিটা। তার মাঝখানে বেশ কিছু ছোট ছোট কমেডি এলিমেন্টস আছে, ড্রামা এলিমেন্টস আছে এবং অনেকটা দেখবেন যে ঋষিকেশ মুখার্জির যে ফর্ম অফ স্টোরি টেলিং, যে আপনি লাভ থাকবে, ক্রাই থাকবে, ইমোশন থাকবে, ড্রামা থাকবে। তো ওই তিনটে জিনিসকে যেন কোথাও গিয়ে খুব সুন্দরভাবে অ্যাকুমুলেট করতে গেছেন পরিচালক। তার সঙ্গে মিউজিকটাও এত অনবদ্যভাবে এসেছে ছবিটার মধ্যে যে ভাবা যায় না। তো আমরা আবার যদি দেখি, একটু ইতিহাসে চলে যাই, যে সলিল চৌধুরী 1953 সালে বম্বেতে আসছেন এবং সলিল চৌধুরীর বম্বে কানেকশন যদি আমরা দেখি, এটা কিন্তু মেনলি ঋষিকেশ মুখার্জি, বিমল রায়, গুলজার, এরাই কিন্তু তখন ওই ক্ল্যান, এবং সেই ক্ল্যান কিন্তু অনেকটাই এই ছবির সঙ্গে অ্যাসোসিয়েটেড। ঋষিকেশ মুখার্জি এডিটর হিসেবে যুক্ত, গুলজার লিরিসিস্ট হিসেবে যুক্ত, এবং একটা নতুন সময়ের একটা প্রতিফলন যেন এই ছবিটা।
এবং এই যে একটা ট্রানজিশন ফেজের একটা প্রতিফলন বলা যেতে পারে, বিমল রায়ের শেষ, ঋষিকেশ মুখার্জির শুরু, তার মাঝখানের একটা ট্রানজিশন ফেজের গল্প যেন এই ছবিটা। তো অনেক জায়গা থেকে এই ছবিটা খুব ইন্টারেস্টিং। মানে এই ছবিটিতে মীনা কুমারীর শেষ দিকের ছবি, এবং মীনা কুমারী ততদিনে মানে এই ছবিটার পরেই বেসিক্যালি মীনা কুমারীর সাথে কামাল আমরোহির একটা বিচ্ছেদ হয়ে যায় একটি বিশেষ কারণে। আপনার উইকিপিডিয়া ঘাঁটলেই দেখতে পারবেন, আমি এসব গসিপের মধ্যে ঢুকবো না। তো মীনা কুমারী এই ছবিটার সঙ্গে অ্যাসোসিয়েটেড, বলরাজ সাহানি এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড, এবং মাহমুদ, একটা অনবদ্য চরিত্রে মাহমুদকে আমরা দেখতে পাবো এই ছবিটাতে। তো ইভেন অভি ভট্টাচার্য, এরা সবাই না নিজেদের একটা শেষের দিকের ফেজে রয়েছে, এবং মাহমুদ নিজের একটা মাঝামাঝি সময় রয়েছে। সেইখানে আমরা ছবিটার মানে সেখানে আমরা বুঝতে পারছি যে ছবিটা একটা মানে পুরোপুরি একটা ট্রানজিশন ফেজের ছবি, মানে একটা ট্রানজিশন ফেজের গল্প। এই সময়ের যে হিন্দি সিনেমা, যে ধরনের হিন্দি সিনেমা তৈরি হতো তখন বিমল রায়ের হাত ধরে, সেখান থেকে ঋষিকেশ মুখার্জি যে মিডল অফ দ্য রোড সিনেমাতে নিয়ে যাচ্ছে, সেইটারই একটা ট্রানজিশন ফেজ। সেখানে কোথাও বাংলা ছবিও রয়েছে, কোথাও বিমল রায়ের ছবির একটা ইনফ্লুয়েন্স রয়েছে, কোথাও পরবর্তীকালে ঋষিকেশ মুখার্জি যে ধরনের ছবি বানাবেন তার একটা প্রভাব রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সলিল চৌধুরীর এই ছবিটা। যাই হোক, তো সলিল চৌধুরী কিন্তু মানে সলিল চৌধুরী এটা একমাত্র ডিরেক্টোরিয়াল হলেও, এছাড়া সলিল চৌধুরী যখন বম্বেতে আসছেন, আমি আগেও বললাম যে উনি রিক্সাওয়ালা বলে একটা ছোট গল্প নিয়ে উনি বম্বেতে আসছেন, এবং সেটা থেকে 2 বিঘা জমিন ছবিটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে সলিল চৌধুরীর আরেকটা অ্যাজ আ স্ক্রিন রাইটার মানে কন্ট্রিবিউশন টু হিন্দি সিনেমা। আরেকটা ছবি যেটা আরেকটু পরবর্তীকালের ছবি, রাজ কাপুরের বয়সকালের এবং রাজেশ খান্নারও মোর অর লেস ডিক্লাইনিং ফেজে একটা ছবি, নকরি। সেটাতে সলিল চৌধুরীর ব্যাকগ্রাউন্ড স্কোর এবং স্টোরি ক্রেডিট আছে। সেই ছবির মিউজিক ডিরেকশন দিয়েছিলেন আর.ডি. বর্মন, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর এবং স্টোরি ক্রেডিটে রয়েছেন সলিল চৌধুরী। তো এই 3টে ছবি অ্যাকচুয়ালি সলিল চৌধুরী মানে অ্যাজ এ রাইটার বা মানে হিন্দি সিনেমাতে ওনার কন্ট্রিবিউশন। তার মধ্যে এই ছবিটি পিঞ্জরে কে পাঞ্ছি, হি ইজ অলসো অ্যাসোসিয়েটেড অ্যাজ এ ডিরেক্টর। এবার আমরা ছবির ভেতরে চলে আসি। তো আমি একটা কথা আপনাদের আগেও বললাম যে এই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার এই যে ফেজটা, এই যে 60-এর দশক, তার একটা মানে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সেই বিষয়টাকে দেখাচ্ছেন এই ছবিটাতে সলিল চৌধুরী। কেন বললাম, তার কারণ হচ্ছে যে এই ছবিটাতে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি 3 জনকে। একটা হচ্ছে 2 জন এক্স কনভিক্ট বা জেল পালানো আসামি যাকে আমরা বলি, এবং তার সঙ্গে একজন মহিলা, যিনি একজন সেলফ সাফিসিয়েন্ট মহিলা ছিলেন, একজন নার্স ছিলেন, কিন্তু লুকিয়ে বিয়ে করছেন এই ভদ্রলোককে, এবং তারপরে উনি একটা বাড়িতে চলে আসছেন, এবং গোটা ছবিটাই ওই একটা বদ্ধ বাড়ির মধ্যে, মানে মেজরিটি অফ দ্য পোর্শন অফ দ্য ফিল্ম সেটা হচ্ছে ওই একটা বদ্ধ বাড়ির মধ্যেই কিন্তু রয়েছে। সেখানে হলিউড নোয়ারের প্রভাবও আপনি দেখতে পারবেন, বিকজ ওই যে 2 জন এক্স কনভিক্ট যখন একটা বাড়িতে আছে এবং একজন তার মধ্যে মার্ডারার আর একজন পিক পকেট, এবার যে মার্ডারার তার ইচ্ছে হচ্ছে এই মহিলাটাকে মেরে মোটামুটি ঝামেলা চুকিয়ে ফেলতে, এবং পরবর্তীকালে সে তাদের যে মরাল গ্রাউন্ড সেটাতে তাদের মানে বাধা দিচ্ছে, তাদের মন বাধা দিচ্ছে। কিন্তু ইনিশিয়ালি সে এটা যখন চেষ্টা করছে তখন যে ধরনের মিউজিকের ব্যবহার রয়েছে, যে ধরনের লাইটিং এর ব্যবহার রয়েছে, সেটা কিন্তু আপনাকে ওই সময়ের যে হলিউড নোয়ার ছবি সেটা মনে করাতে বাধ্য করবে। ইভেন ফ্রেঞ্চ নোয়ার ছবি, এইটা কিন্তু আপনার মনে পড়বে, ডাবল ইন্ডেমনিটি কথা মনে পড়তে পারে এইসব সিনগুলো দেখে। এইবার যখন মানে কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কোনো, এটা কিন্তু পুরোপুরি নোয়ার ছবি, এটা কিন্তু পিওর বলিউড মেইন স্ট্রিম ছবি একটা, এবং উইথ আ ট্র্যাজিক এন্ডিং, যেটা ওই সময়ের যে বাংলা ছবি যে ধাঁচে তৈরি হতো, যে বাংলা মেইন স্ট্রিম ছবি আপনি যদি দেখেন কিন্তু খুব ট্র্যাজিক রিয়েলিস্টিক একটা জায়গা থেকে গল্পগুলো বলতো, এবং তার মধ্যে গান থাকতো, কমেডি থাকতো, সমস্ত কিছুই থাকতো, কিন্তু একটা ট্র্যাজেডি হতো ছবিটার শেষে। সেইটা কিন্তু এই ছবিটার মধ্যে বিদ্যমান। এবং ইভেন বিমল রায়ের ছবির মধ্যেও আপনারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবেন যে একটা ট্র্যাজেডি আছে ছবির শেষে গিয়ে কোথাও।
সব ছবিতে নয়, কিছু ছবির মধ্যে আমি বলছি, যেমন দেবদাসে আছে ট্র্যাজেডি, কিন্তু ওটা কিন্তু বিদ্যমান এই ছবির মধ্যেও রয়েছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে ছবিটা যে জিনিসটা নিয়ে সবচেয়ে ভালো করে খেলে সেটা হচ্ছে যে আপার ক্লাস, যে সমাজের যে উঁচু শ্রেণীর মানুষ, সেই উচ্চ শ্রেণীর একটা একটা যে কভার, একটা ভালো মানুষের যে কভার, সেইটাকে খুব সুন্দরভাবে এই ছবিটা যেন ডিকনস্ট্রাক্ট করে। এই ছবিটা প্রথমে এই যে অভি ভট্টাচার্যের চরিত্রটা, তাকে আপনার দেখে মনে হবে যে খুব ভালো একজন লোক, খুবই অসুস্থ, তাই ফেঁসে গেছে। কিন্তু শেষে গিয়ে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে এই লোকটাকে আপনারা অ্যাকচুয়ালি যেরকম ভেবেছিলেন, এই লোকটা অ্যাকচুয়ালি তা নয়। এই লোকটা অ্যাকচুয়ালি একটা মুখোশ পরা লোক। এবং এই মুখোশেরও একটা খুব সুন্দর সিম্বলিজম আছে, যেটা আমার অ্যাকচুয়ালি জার্মান এক্সপ্রেশনিজমের কথা মনে করায়। সেটা হচ্ছে যে যখন মীনা কুমারী এই মেহমুদ এর অ্যাকচুয়াল আইডেন্টিটিটা জানতে পারছে, তখন মেহমুদ এবং বলরাজ সাহানি, এরা দুজনই এই জেল পালানো আসামির চরিত্রে অভিনয় করেছিলেন। তো এদের দুজনের আসল আইডেন্টিটি যখন মীনা কুমারী জানতে পারছে, তখন মেহমুদ একটা মুখোশ পরে আসে। মেহমুদ একটা মুখোশ পরে ওর সামনে আসে এবং বাই চান্স একটা চিঠি মীনা কুমারী পড়ে ফেলে, যেখানে লেখা থাকে যে আমার অ্যাকচুয়ালি কোনো ভাই নেই, কাজে ওরা দুজন কারা আমি কিন্তু জানি না। তো সেইটা একটা একটা টেনশনের মোমেন্ট সৃষ্টি করে এবং মেহমুদ তখন মুখোশটা খুলে ফেলে। তো এইখানে কিন্তু একটু ওই আনমাস্কিংটা হয়, যেখানে মীনা কুমারী ওর অ্যাকচুয়াল মুখটা দেখতে পায়, অ্যাকচুয়াল ভেতরটা জানতে পারে। এটা কিন্তু খুব লিটারালি একটা মুখোশের জায়গা দেখিয়েছে। এবার এই জিনিসটা লিটারালি দেখানোর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মুখোশটা আমাদের যে প্রোটাগনিস্ট মীনা কুমারীর চরিত্রটা হিনা, সে কিন্তু দেখতে পাচ্ছে। আরেকটা জায়গায় আরেকটা মুখোশ, সেই মুখোশটা ওখানেই পড়ে থাকে। সেই মুখোশটার আরেকটা ক্লোজ আপ নেওয়া হয় যখন এই লোকটা, যে লোকটা মীনা কুমারীর হাজবেন্ড, সে যখন আসে, এসে মীনা কুমারীকে অ্যাবান্ডন করে চলে যায় এবং সেই দুজনকে ধরিয়ে দেয়, তখন কিন্তু মুখোশটার আরেকটা ক্লোজ আপ নেওয়া হয়, কিন্তু মীনা কুমারী সেই মুখোশটা দেখতে পায় না। এইটা আরেকটা মুখোশ, এবং সেইটার জায়গা থেকেই আসছে এই যে মুখোশের যে পয়েন্ট অফ ভিউটা বললাম, তার জায়গা থেকেই কিন্তু আসছে এই একটা ডিকনস্ট্রাকশন, যেটা ওই সময়ের যে উচ্চ শ্রেণীর মানুষ, তারা একটা ভদ্রলোকের মুখোশ পরে থাকে, কিন্তু ভেতর ভেতর থেকে তারা পুরোপুরি ফাঁপা। তাদের ভেতরে ইমোশনাল জায়গা বলে কিছু নেই। তারা অত্যন্ত মরালি কারেক্ট হতে যায়, কিন্তু তাদের অ্যাকচুয়াল ওই যে ভদ্রতার মুখোশটা খুব ঠুনকো। এইটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট এই ছবিটার মধ্যে রয়েছে। এইবার এইটা তো গেল হচ্ছে ডিকনস্ট্রাকশনের গল্প। এবার ছবিটার সবচেয়ে বড় যেটা আরেকটা গল্প আপনাদের বললাম, যে ছবিটা কিভাবে মিউজিক্যালি প্রগ্রেস করতে করতে যায়, সেটা হচ্ছে যে ছবিটায় প্রত্যেকটা যে কাট আছে, সেটা কোনো না কোনো ছোট 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 সাটল মিউজিক ইউজ করে করে গেছে, বা ডায়ালগের সঙ্গে সঙ্গে ম্যাচ করতে করতে গেছে। এইটা খুব ইন্টারেস্টিং, এইটা খুবই ইউনিক একটা অ্যাপ্রোচ, যেটা কিন্তু আপনি বিমল রায়ের ছবির মধ্যেও পাবেন না, বা পরবর্তীকালে ঋষিকেশ মুখার্জির ছবির মধ্যে খুব সাটেল ভাবে পাবেন, পেলেও পেতে পারেন। মানে ডায়ালগ কাটটা আপনি হয়তো পাবেন, কিন্তু বিমল রায়ের ছবির মধ্যে এই জিনিস আপনি পাবেন না। এইটাই সলিল চৌধুরীর এই ছবিটার মধ্যে খুব সুন্দর একটা ইউনিক অ্যাপ্রোচ। যেহেতু উনি একজন মিউজিশিয়ান, উনি মিউজিকের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো জিনিসটা কিন্তু ভাবতে পারেন, যে কারণে একটা রিদমিক ব্যাপার আছে গোটা ছবিটায়, যে কারণে ছবিটা আপনি ছাড়তে পারবেন না। যেমন একটা ধরুন, একটা আপনি কবিতা পড়ছেন বা আপনি একটা গান শুনছেন, আপনি যতক্ষণ না পুরো গানটা শেষ করছেন, আপনি কিন্তু গানটা মাঝপথে ছাড়তে পারেন না, আনলেস আনলি সেই গানটা অত্যন্ত খাজা হয়। তো আপনি যতক্ষণ না গানটা শেষ করছেন, গানটার রিদমটা কিন্তু আপনাকে ক্যাপচার, ভালো গানের কথা বলছি, আপনাকে ক্যাপচার করে রাখবে। তো এই ছবিটার মধ্যেও কিন্তু সেরকম একটা রিদম আছে, সেইটা ছবিটাকে খুব এন্টারটেইনিং করে তোলে। তো মানে একটা সিন হলো, এবার এটা নয় কিন্তু, যেমন ঋষিকেশ মুখার্জির কথা যদি আমি বলি, ঋষিকেশ মুখার্জির ছবি কিন্তু অত্যন্ত এপিসোডিক,
মানে একটা সার্টেন জায়গায় সেখানেই একটা জিনিস শুরু হলো, একটা কনফ্লিক্ট পয়েন্ট এলো, একটা রেজলিউশন পয়েন্ট এলো। সেইটা আপনি যদি আনন্দ দেখেন আনন্দের মধ্যে পাবেন, আপনি যদি বাবরচি দেখেন বাবরচির মধ্যে পাবেন, চুপকে চুপকের মধ্যে পাবেন, এরকম অজস্র ছবির মধ্যে আপনি পাবেন যে ঋষিকেশ মুখার্জির ছবির কিন্তু অনেক বেশি একটা এপিসোডিক গল্প বলে। সব ছবি নয়, অনেক ছবি। কিন্তু এই ছবিটাও আমি আমি যখন দেখতে শুরু করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো এপিসোডিক হবে ছবিটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। ছবিটা কিন্তু খুব ন্যাচারাল ফ্লোতে একটা প্রগ্রেশন হতে হতে যায়, যেটা এই ছবিটার একটা প্রবলেমও বটে। তার কারণ ছবিটা যেহেতু একটা ন্যাচারাল ফ্লোতে যাচ্ছে, একটা ন্যাচারাল ফ্লোতে এগোচ্ছে, কোনো এপিসোড ছবিটা অ্যাজ সাচ নেই, ছবিটার মুডটা যখন সুইচ হয় সেটা খুব অ্যাব্রাপ্ট লাগে। কিন্তু ওই ওই যে স্মুথ রিদমিক, ওই যে স্মুথ একটা ব্যাপার যদি থাকতো ছবিটার মধ্যে, রিদমিক এলিমেন্টটা না থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা এতটা অ্যাব্রাপ্ট হতো না। কারণ ছবিটার মধ্যে দুটো মুডই তো প্যারালালি চলছে। একটা কমিক মুড রয়েছে যেটা মেহমুদ বলরাজ সাহানির চরিত্রটার মধ্যে রয়েছে, তার সঙ্গে একটা ট্র্যাজিক মুডও রয়েছে। এইবার দুটো মুড কখন কোনটাকে সুপারসিড করবে আমরা কিন্তু পুরো ছবি জুড়ে ধরতে পারছি না। এবং ছবিটার অনেকাংশ জুড়ে আপনার এটা মনে হবে যে ছবিটা অ্যাকচুয়ালি একটা মানে স্লাইস অফ লাইফ কমেডি ছবি। প্রথম দিকে বিশেষ করে যখন এই দুজন কনভিক্ট পালিয়ে যাচ্ছে, ওই বাড়িটায় গিয়ে উঠছে এবং সেখানে নানা রকম জিনিসপত্র হচ্ছে, সেখানে মহিলা আসছে, তার সঙ্গে যখন বন্ডিং হচ্ছে, সেখানে কিছু ড্রামা মোমেন্টস আছে, কিন্তু মোস্টলি যে জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু খুব কমিক একটা অ্যাপ্রোচ। তার সঙ্গে যখন গানগুলো ঢুকছে, বিশেষ করে মান্নাদের একটা গান আছে ऐसा होगा বলে, যেটা সলিল চৌধুরীর একটা বাংলা গান, গঙ্গার গান, ইচ্ছা করে পরান্ডারে বলে একটা গান আছে, সেই গানটারই একটা হিন্দি ভার্সন। তো সেই গানটা যখন রয়েছে, সেই গানটা কিন্তু খুব কমিক্যালি প্লেসড এবং খুব সুন্দরভাবে রয়েছে। তো যখন ছবিটা হঠাৎ করে মুডটা সুইচ করে, অ্যাকচুয়ালি পুরোপুরি সুইচ করে না, মানে হঠাৎ করে সুইচ করে না, মানে ট্র্যাজিক মুডটা ছিল প্যারালেলি, কিন্তু ট্র্যাজিক মুডটা যখন সুপারসিড করে যায় ছবির শেষের দিকে গিয়ে, তখন একটু হলেও মানে দর্শক হিসেবে আপনি ডিট্যাচড ফিল করেন, কারণ আপনি এটা এক্সপেক্ট করেন না। এবার অনেক সময় কি হয়, এক্সপেকটেশনটা ঘুরিয়ে দেওয়া হয় ছবিতে, মানে আপনি একটা এক্সপেকটেশন করেছেন, আপনাকে এক্সপেকটেশনটা ঘুরিয়ে দিল, কিন্তু তাহলে সেই মতো সেই রকমের ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা ক্যারেক্টারের গ্রোথ থাকে, যেটা এই ছবিটাতে কোথাও গিয়ে আমি মনে করি একটু হলেও মিসিং। দ্যাট বিং সেড, এই ছবিটার মধ্যে এই যে রিদমিক প্যাটার্নটা রয়েছে, বিশেষ করে ছবিটার প্রথম দুটো অ্যাক্টে, এটা কিন্তু ছবিটাকে ড্যাম এন্টারটেনিং করে তোলে। ছবিটার থার্ড অ্যাক্টে ছবিটা গিয়ে একটু কোথাও গিয়ে ল্যাগ করে, সেইটা ওই মানে ওই যে এন্টারটেনিং ফ্যাক্টরটা মিসিং হয়ে যায় বলে একটা কারণ। আরেকটা হচ্ছে যে ছবিটা না অত্যন্ত বেশি ওই প্রিচি একটা মেসেজ দিতে যায়, যে এই দুজন কনভিক্ট তারা সমাজের দ্বারা অবহেলিত, তারা কেন করেছে, এই জিনিসটা একটু বেশি প্রিচি হয়ে যায়। বিশেষ করে যখন বলরাজ সাহানি একটা ঘটনা ঘটে এবং বলরাজ সাহানি একটা ডায়লগ দেয়, সেইটাতে কিন্তু বিষয়টাকে পুরো অনেকটা এক্সপ্লেন করে দেয়, পুরোপুরি না অনেকটা এক্সপ্লেন করে দেয়। বিশেষ করে আমি যে মুখোশের কথা বললাম, এটা কিন্তু পুরো ছবিটাতে পুরোপুরি সাটেল, এটা আপনাকেই ধরতে হবে, কিন্তু বাকি যে জায়গাগুলো এটা কিন্তু এই জায়গাটা এক্সপ্লেন না করলেও হতো আর কি। কিন্তু এই যে সমাজের এই দুজন ব্যক্তি যারা অ্যাকচুয়ালি মানে ভালো, মরালি দে আর গুড, এবং কিন্তু তারা সমাজের জন্য তাদের বাধ্য হয়ে ক্রিমিনাল হতে হয়েছে, এই গল্প তো আর নতুন কিছু নয়, কিন্তু সেই গল্পের মধ্যে একটা নতুনত্ব সলিল চৌধুরী নিজের ইউনিক একটা কমিক, একটা নিজস্ব সেন্স অফ হিউমার দিয়ে এই ছবির মধ্যে একটা নতুনত্ব অ্যাড করেছেন। সেইটা আমার খুব ইন্টারেস্টিং লাগে এই ছবিটার মধ্যে, সেইটা এই ছবিটাকে খুব ইউনিক একটা দারুণ এক্সপিরিয়েন্স করে তোলে, যে কারণে পিঞ্জরে কে পাঞ্ছি একটা খুব খুব ইন্টারেস্টিং ছবি। এবং আমি মনে করি যে পিঞ্জরে কে পাঞ্ছি অ্যাকচুয়ালি মানে সকলের দেখা উচিত। এবার এই ছবিটার মধ্যে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, সেটা হচ্ছে যে এই ছবিটার পারফরমেন্সেস, বিশেষ করে বলরাজ সাহানির যে পারফরমেন্স, মানে এবং বলরাজ সাহানি একটা অদ্ভুত একটা, মানে ভদ্রলোক এমনি পাঞ্জাবি, কিন্তু তার সঙ্গে ওই যে অ্যাসাসিনের একটা
রুথলেসনেস চোখে মুখে নিয়ে আসা, সেইটা খুব ইজি টাস্ক নয়, এবং সেটা খুব অনবদ্যভাবে অনায়াসে উনি নিয়ে এসেছিলেন। সঙ্গে মেহমুদ তাকে যেভাবে কমপ্লিমেন্ট করেছে গোটা ছবি জুড়ে, এবং একটা দৃশ্য আছে কবরখানায় কবর খুঁড়তে গেছে দুজনে এবং মরা আসছে না, সেটাও খুব স্যাটায়ারিক্যাল একটা মোমেন্ট, কিন্তু যে মরা আসছে না এবং ওরা দুজন মরার জন্য ওয়েট করছে, দুজন কনভিক্ট, এবং মেহমুদকে একটা মশা এসে কামড়ায় এবং মেহমুদ সেই মশাটাকে মেরে বলে যে যাক অ্যাটলিস্ট একটা মরা আজকে পাওয়া গেল, দিয়ে মেহমুদ সেই মশাটাকে কবর দিচ্ছে। এই যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে এবং মেহমুদ সেইখানে যেভাবে ডায়লগটা ডেলিভারি করছে এবং যেভাবে বলরাজ সাহনি চরিত্রটাকে কমপ্লিমেন্ট করছে নিজের হিউমার দিয়ে, ইটস আনপ্যারালাল, অনবদ্য। এবং সেইটাই না এই ছবিটার একটা খুব ইউনিক প্লাস পয়েন্ট, যে দুজনের কেমিস্ট্রিটা এত সুন্দরভাবে এস্টাবলিশ হয়েছে ছবিটার মধ্যে, সেইটাই ছবিটাকে খুব একটা এনথ্রলিং এক্সপিরিয়েন্স করে তোলে। যদিও ছবিটার মধ্যে কেষ্ট মুখার্জির চরিত্রটা একটু কাইন্ড অফ মানে একটা মানে এক্সেস বলে আমার মনে হয়, কিন্তু কেষ্ট মুখার্জির পারফরমেন্সও ভীষণ ভালো। আর যার পারফরমেন্স ভালো সেটা হচ্ছে মীনা কুমারী। মীনা কুমারী মানে শি ইজ দ্য ট্র্যাজেডি কুইন, আমরা সবাই জানি। সাহেব বিবি গুলামে তিনি যে ধরনের অভিনয় করেছেন বা পাকিজাতে তিনি যা অভিনয় করেছেন, সেইটা নিয়ে মানে যত কথা বেশি বলবো মনে হবে যে কিছুই বলা হলো না। তো এইখানেও মীনা কুমারী যেভাবে নিজের পেনটাকে থ্রু আইজ, থ্রু বডি ল্যাঙ্গুয়েজ ফুটিয়ে তুলেছেন, যে উনি অপেক্ষা করে রয়েছেন তার সেই মনের মানুষটার জন্য এবং সে আসছে না, এবং সেই অদ্ভুত পেনটা তার চেহারায়, তার চলনে বলনে, তার চোখে মুখে প্রতিনিয়ত ফুটে উঠছে, সেইটা একটা অত্যন্ত ইউনিক একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে আর কি, অ্যাজ আ ভিউয়ার আপনার কাছে মানে খুব ইউনিক একটা এক্সপিরিয়েন্স হয়ে উঠতে পারে সেটা। ইভেন অভি ভট্টাচার্য তার যে মিনিমাল স্ক্রিন প্রেজেন্স রয়েছে অতটুকু মানে স্বল্প সময়, তিনিও কিন্তু খুব খুব ইন্টারেস্টিং ভাবে মানে নিজের প্রেজেন্সটাকে ফিল করিয়ে গেছেন। এবং ওই যে দ্বিচারিতাটা একটা এই ধরনের মানুষের যে দ্বিচারিতাটা হয়, যে আমি একজন ভদ্রলোক অথচ ভেতরটা আমার পুরো ফাঁপা, সেটা কিন্তু কিভাবে আমি বুঝবো, যে মানে অ্যাজ আ ভিউয়ার আমি বুঝবো কিভাবে, সেইটা ওনার এক্সপ্রেশন, ওনার চলন বলন, ওনার হাবভাব দিয়ে কিন্তু উনি খুব অনায়াসে ফুটিয়ে তুলেছেন। সেই জন্যই ছবিটা খুব মনে রাখার মতো। এবং ছবির গান ভীষণ 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 ভালো ভালো গান আছে। ওই যে নয়ন পাখি, এই গানটার একটা হিন্দি ভার্সন এই ছবিটিতে রয়েছে। ঝুমলে মতওয়ালে দিল বলে একটা আশা ভোসলের গান রয়েছে, এবং সেইটারও যে মানে এক্সিকিউশনটা, সেটাও যে জায়গায় গিয়ে, এবং এটাই সবচেয়ে ইন্টারেস্টিং যে কোনো গানই না আউট অফ প্লেস মনে হবে না আপনার, যে এই গানটা এই জায়গায় না হলেও হতো। কারণ তখন হিন্দি সিনেমার একটা ইউনিকনেস ছিল যে গানের মধ্যে দিয়ে কনভারসেশন হচ্ছে বা গানের মধ্যে দিয়ে একটা গল্প বলা হচ্ছে। তো সেইটা এই ছবির মধ্যে কিন্তু রয়েছে, যে এই মেহমুদের চরিত্রটা, এই এসা হোগা গানটার মধ্যে দিয়ে মেহমুদের চরিত্রটা আমরা যেন আরো বেশি করে বুঝতে পারছি বা জানতে পারছি, বা মেহমুদের সাথে মীনা কুমারীর একটা বন্ডিং, সেটা কিন্তু এই গানটার মধ্যে দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। আবার যখন পুলিশ তাড়া করছে, গিয়ে একটা বারে পৌঁছচ্ছে এবং সেখানে বেশ কিছু কমেডি মোমেন্টস তৈরি হচ্ছে, তার সঙ্গে একটা ক্যারেক্টার এলিভেশনও হচ্ছে, সেইটাই ঝুমলে মতওয়ালে দিন গানটার মধ্যে দিয়ে হচ্ছে। আবার এই ভদ্রমহিলার যে বিড়ম্বনা, যে বিরহ, সেইটা এই নয়নে পাখি গানটার মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখতে দেখতে যাচ্ছি। তো এরকম মানে ভীষণ ইন্টারেস্টিং অ্যাসপেক্ট তখনকার হিন্দি সিনেমার যে ট্রোপ গুলো, সেটাকে ইনকর্পোরেট করে এইগুলোকে নেওয়া হয়েছে। তার সঙ্গে আমি বলবো যে রাশিয়ান সিনেমায় যে ধরনের মন্তাজের ব্যবহার ছিল, যেভাবে মন্তাজ ইউজ করতেন আইজেনস্টাইন, এবং পুডফকিনের খুব কাছের লোক ছিলেন, মানে ভেসেলভ পুডফকিন, যিনি মাদারের ডিরেক্টর, তার খুব কাছের মানে খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন সলিল চৌধুরী। এবং পুডফকিন বলেছিলেন সলিল চৌধুরী সম্পর্কে যে হি ইজ দ্য ফাইনেস্ট ফোক মিউজিক কম্পোজার এভার।
তো সেই পুডফকিনের একটা ভীষণ ইনফ্লুয়েন্স, মানে সেই আইজেনস্টাইন বা পুডফকিনের একটা ভীষণ ইনফ্লুয়েন্স, মানে রাশিয়ান, ওই সময় রাশিয়ান সিনেমার একটা ভীষণ ইনফ্লুয়েন্স কিন্তু এই ছবির মধ্যে কোথাও গিয়ে পাওয়া যায়। যদিও ছবির মধ্যে ডিরেক্ট পলিটিক্যাল কনোটেশন কিছু নেই বা পলিটিক্যাল স্টেটমেন্ট কিছু নেই, কিন্তু একটা খুব আন্ডারলাইং টোনে সময়ের পলিটিক্সটা উঠে আসে। সেইটা খুব ইন্টারেস্টিং ভাবে পিঞ্জরে কে পাঞ্চিকে একটা ইউনিক ওয়াচ করে তোলে, এবং আমি সেই জায়গা থেকেই আর কি পিঞ্জরে কে পাঞ্চিকে রেকমেন্ড করি আর কি। কারণ আপাতভাবে দেখতে গেলে খুব সাধারণ মানের, খুব নর্মাল একটা গল্প বলে মনে হবে, এবং খুব মেলোড্রামা হেভি একটা নর্মাল হিন্দি ছবি বলে মনে হতে পারে, কিন্তু মেন জায়গাটা কিন্তু সাবটেক্সট, মেন জায়গাটা কিন্তু এই যে শিল্পীর ভয়েসটা, মানে ফর্মুলাটা কোথাও গিয়ে শিল্পীর ভয়েসটাকে সুপারসিড করে যাচ্ছে না, শিল্পীর ভয়েসটা কিন্তু সবসময় ওপরে রয়েছে, ফর্মুলাটা বা ট্রোপগুলো তার পরে আসছে। তো সেই জায়গা থেকে পিঞ্জরে কে পাঞ্চি অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ওয়াচ, এবং আজকে আমাদের ভিডিওতে তাই নিয়ে আলোচনা হলো। আপনারা যদি ছবিটা কখনো সুযোগ পান অবশ্যই দেখুন, আরো মানুষকে দেখান, কারণ এই ধরনের ছবি যত বেশি মানুষ দেখবে, যত বেশি মানুষ বুঝবে এই মানুষটা, ইনি যে একজন বিরাট বড় মাপের সঙ্গীত পরিচালক শুধু নন, ইনি তার সঙ্গে একজন কত বড় মাপের রাইটার ছিলেন, শিল্পী ছিলেন, সেইটা বেশি মানুষের কাছে পৌঁছবে। এবং সলিল চৌধুরী উনি এমনি অমর, আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তার অমরত্বের স্লোগানটা আমি আরেকবার গিয়ে দিলাম। যাই হোক, এই হলো আমার ভিডিও, এবং আজকের ভিডিও এইটুকুই, ছোটর মধ্যেই শেষ করলাম। খুব ভালো থাকবেন, এবং এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চেনা জানা মানুষদের মধ্যে ছড়িয়ে দিন, এবং এই ভিডিওর নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটাকে ছুঁয়ে দিন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।